প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি গল্প, নাম বিদেশি বৈজ্ঞানিক। শুরু করছি শেষ অংশ। রানার সামনে ওর দিকে পিছন ফিরে রয়েছে এখন দানব। ডান হাতের কবজি রানার মুঠি থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে। একই সঙ্গে বাম কনুইয়ের আঘাতে রানার পাঁজরের 4-5টা হাড় ভেঙে দেওয়ার জন্য উপরে তুলছে হাতটা। থাবা দিল রানা খানের বাবুরি লক্ষ্য করে। আচমকা হ্যাঁচকা টান খেয়ে আকাশের দিকে উঠে গেল দানবের দৃষ্টি। পর মুহূর্তে পিছন দিকে হেলে পড়ে যেতে শুরু করলো রানা। একটা পা তুলে দিয়েছে লোকটার কোমরে। ওর সঙ্গে পিছনে হেলে পড়ছে গাফফার খানও। নিজের কোমর মাটিতে ঠেকাতেই দ্বিতীয় পাটাও দত্তের চওড়া কোমরে তুলল রানা। তারপর একই সঙ্গে ছুড়ল 2 পা আসমানের দিকে। এবার নিশ্চিন্তে ছেড়ে দিল লোকটার ছুরি ধরা কবজি। রানার উপর দিয়ে উড়ে চলে গেল 4 মণি বস্তা। শূন্যে ডিগবাজি খেয়ে ধরাস করে পড়ল উপর হয়ে। কপাল ঠুকে গেল শক্ত মাটিতে। উঠে দাঁড়িয়েছে রানা। অবাক হয়ে দেখল রক্তাক্ত নাক মুখ নিয়ে উঠে দাঁড়াচ্ছে দানব। মুখ দিয়ে পাঞ্জাবি গালাগালি তুফান বের হচ্ছে। চোখ নামিয়ে একবার দেখল ছোরা ছুটে গেছে তার হাত থেকে। তারপর নিচু একটা গর্জন ছেড়ে পাগলা ষাঁড়ের মতো আবার তেড়ে এলো সে রানার দিকে। ধারণা করেছিল পালাবে রানা, কিন্তু লোকটাকে অনড় দেখে চরম বিস্মিত হলো। আওতার মধ্যে পৌঁছে যেতেই লাফিয়ে শূন্যে উঠল রানা। প্রাণপণ শক্তিতে ফ্লাইং কিক ঝেড়ে দিল ওর নাক মুখ সই করে। কড়মড় করে আওয়াজ হলো কয়েকটা দাঁত ভাঙার। চিত হয়ে পড়ল লোকটা এবার। পরেই বের করলো ওর রিভলভার। তীক্ষ্ণ কণ্ঠের আদেশ ভেসে এলো রানার পেছন থেকে, খান, এখনই অস্ত্র ফেলো। ওদের হাতের দিকে চেয়ে দেখো, গাধা কোথাকার। ধীরে ঘাড় ফিরিয়ে রানা ও মাহমুদের হাতে দুটো পিস্তল দেখতে পেল গাফফার খান। দুটোই চেয়ে রয়েছে ওর দিকে। সামনে চলে এলেন ডক্টর ইসমাইল ইমতিয়াজ। শান্তস্বরে বললেন, আপনার ফিটনেসের প্রশংসা করতে হয় মিস্টার রানা, আর মিস্টার মাহমুদের সাহসের। বোঝাই যাচ্ছে দোষটা বদরাগী বেয়ারা গাফফারের। কিন্তু এত তাড়াতাড়ি কী নিয়ে লাগলো ও আপনাদের সঙ্গে? আরও কয়েক পা এগিয়ে গাফফারের রিভলভারটা তুলে নিলেন বৈজ্ঞানিক। তোমার অস্ত্রটা আপাতত সিজ করলাম আমি, খান। আর কোনো গোলমাল চাই না আমি, খবরদার। রানা ও মাহমুদ ও নিজ নিজ অস্ত্র ভরে রাখলো হোলস্টারে। থো করে 3টে রক্তাক্ত ভাঙা দাঁত মাটিতে ফেলল খান। গোটা বাঙালির জাত তুলে যা তা বলছিল গন্ডারটা। নিচু স্বরে বলল ক্যাপ্টেন মাহমুদ বিজ্ঞানীর প্রশ্নের উত্তরে। ছোড়া বের করেছিল আমাকে খুন করবে বলে। মাসুদ ভাই বাধা না দিলে আজ আমার লাশ পড়ে যেত এখানে। পরে ওকে শাসন করব আমি, বলে তাঁবুর ভিতর চলে গেলেন বিজ্ঞানী। নিজেদের তাঁবুতে ফিরল রানা ও মাহমুদ। যে কোনো মুহূর্তে আবার আক্রমণ আসতে পারে মনে করে সতর্ক রয়েছে দুজনেই। চুপচাপ বসে থেকে ধকলটা কাটিয়ে উঠল গাফফার খান। মিনিট 5 পর ধীর পায়ে এসে দাঁড়ালো তাঁবুর খোলা ফ্ল্যাপের সামনে। রানা ও মাহমুদকে শাসিয়ে চাপা কণ্ঠে উর্দুতে বিষোদ্গার করল কিছুক্ষণ, কিন্তু আগ বাড়িয়ে মারামারি করবার আর কোনো ইচ্ছে দেখা গেল না লোকটার মধ্যে। মারামারি করাটা মালিকের স্বার্থবিরোধী হয়ে যাবে বুঝেছে বোধহয়। উঠতে যাচ্ছিল মাহমুদ, কিন্তু কাঁধে রানার হাত পড়তেই বসলো আবার। কোনো জবাব দিল না কেউ খানের অশ্রাব্য খিস্তির। গাফফার খানের কণ্ঠ শুনে আবার তাঁবু থেকে বেরিয়ে এলেন ডক্টর ইসমাইল ইমতিয়াজ। বিজ্ঞানীর নির্দেশে রানা ও মাহমুদের কাছে দুঃখ প্রকাশ করতে বাধ্য হলো গাফফার খান। অপছন্দের কাজটা সেরে মুখ গোমরা করে রাখল সে। দৃষ্টির আগুনে ক্যাপ্টেন মাহমুদকে ভস্ম করে দিয়ে অন্তত শুটিংয়ে যে ওর জয় হয়েছে সেটা প্রমাণ করে ওই বাঙালি দুজনকে কিছুটা সাহায্য করতে চাইল। বাঁকা হেসে বলল, দেখা যাক, গাছের পিছে আপনাদের কালিজার কোন টুকরা আছে। তাঁবু থেকে বেরিয়ে এলো রানা ও মাহমুদ। বিজ্ঞানীও এগিয়ে এলেন। দুটো গুলির দাগ দেখে প্রশংসা করলেন বডিগার্ডের, কিন্তু গাছটা ডিঙিয়ে ওপাশে গিয়ে বিস্ফোরিত হয়ে গেল দেহরক্ষীর দু চোখ। তার রিভলভারের সফট নোজ গুলি গাছের গুলির ভিতরে রয়ে গেছে, এটা ভালো করেই জানে সে। কিন্তু দেখা গেল মাহমুদের ওয়ালথারের
হলো পয়েন্ট বুলেট গুলি ফুটো করে বেরিয়ে গেছে। বেরোনোর জায়গাটা দিয়ে ঢুকে যাবে তার মুঠো পাকানো হাত। তার যে গুলিটা সেন্টার থেকে 1 ইঞ্চি দূরে লেগেছে, ওটার ভিতর দিয়েই গেছে ক্যাপ্টেন মাহমুদের গুলি। বঙালিবাবুর দক্ষতা দেখে কালচে হয়ে গেল গাফফার খানের চেহারা। রানা বলল, ওর বুলেটের গর্তের ভেতর দিয়ে গেছে তোমার গুলি মাহমুদ, তাই দেখা যাচ্ছিল না। আপনি এবার দুটো কথা শোনাবেন না বুদ্ধটাকে, মাসুদ ভাই? হাসি হাসি চেহারায় জিজ্ঞেস করলো মাহমুদ। জবাব না দিয়ে সামান্য একটু মাথা নাড়ল রানা। এই ঘটনার পর থেকে পরস্পরকে গরম চোখ দেখালো খান ও ক্যাপ্টেন মাহমুদ। কথা বলল না কেউ কারো সঙ্গে। তবে বিরোধটা বাড়লও না আর। বঙালিদের হাতে পর্যুদস্ত হয়ে গাফফার খান বাহাদুরের বেলুন থেকে বেরিয়ে গেছে বেশ অনেকটা গরম বাতাস। দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ গড়িয়ে নিল ওরা। তারপর সূর্যটা ঢলে পড়তেই পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াটার ওপাশে মিলিয়ে যেতে শুরু করলো দিনের আলো। প্রশান্ত রোদের গাঢ় নীল পানির বুকে এসে পড়ল ভাঙাচোরা কয়েক ফালি সোনালি রোদ। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত নামলো একসময়। কালোর সঙ্গে নীলের মিশেল দেয়া নরম মখমলের চাদোয়ার মতো মাথার উপর ঝুলে থাকলো আকাশ। তাতে মিটি মিটি করে করলো লক্ষ লক্ষ লাল নীল হলুদ নক্ষত্র। অল্পক্ষণেই সেগুলোকে ম্লান করে দিয়ে পূব পাহাড়ের মাথায় উঠে পড়ল চাঁদটা। রোদের স্থির পানিতে চতুর্দশে চাঁদের নিখুঁত প্রতিবিম্ব দেখা দিল। তারপর একসময় শিরশির শিশিরে ঠান্ডা হাওয়া মৃদু কাঁপন তুলল নিথর পানির বুকে। প্রথমে হেলে দুলে উঠল হাসি খুশি চাঁদ মামা, তারপর খিলখিল করে হেসে কুটি পাটি। রোদের বুক ছুঁয়ে পাহাড়ের জঙ্গলে সরে এলো হাওয়ার শিহরণ। মৃদু হাওয়া প্রশান্তির আলতো পরশ বোলালো জঙ্গলের পাতায় পাতায়। ফিসফিস করে বলল কত কি গোপন কথা। রানার মনে হলো এ যেন পৃথিবীর বুকে অদ্ভুত সুন্দর এক অপার্থিব অভিজ্ঞতা। পরবর্তী 2 দিন কাটল নীরসভাবে। মেঘের নীল আকাশে ঝলমল করল মাঘের সূর্য। ঝিরে ঝিরে বাতাস বইল প্রায় সর্বক্ষণ। রোদের পানিতে ঢেউ উঠল ছোট ছোট। রানা ও মাহমুদ সময় কাটালো মাছ ধরে, নৌকা নিয়ে বেরিয়ে সাঁতার কেটে। ডক্টর ইমতিয়াজ ব্যস্ত থাকলেন তার ল্যাবরেটরিতে। এলাকার চারপাশে টহল দিয়ে বেড়ালো গাফফার সতর্ক বুলডগের মতো। তৃতীয় দিনটা এলো কেমন যেন বিষণ্ণতা নিয়ে। ভোর থেকেই শুরু হলো জোরালো উত্তরে হাওয়া। সরসর আওয়াজে শিহরণ তুলল গাছের পাতায়। শীতল স্পর্শে কাঁপুনি ধরিয়ে দিল গায়ে। আকাশে কালো মেঘের আনাগোনা দেখে মনে হলো বৃষ্টি নামতে পারে। বিকেলের দিকে হাসি মুখে ওদের তাঁবুতে এসে ঢুকলেন ডক্টর ইসমাইল ইমতিয়াজ। তার সনিক মিরাকল তৈরি। প্রদর্শনীর আগে ল্যাবরেটরিতে রানা ও মাহমুদকে দেখাতে চান জিনিসটা। তাঁবু থেকে বেরিয়ে জ্যাকেটের কলার উপরে তুলে দিয়ে গলা পর্যন্ত চেইন টানল রানা। তারপরও পাহাড়ি শীত অনায়াসে কামড় বসালো ওর হাড়ে মজ্জায়। জগিং করতে করতে ওর পাশে চলল তারেক মাহমুদ। ডক্টর ইসমাইল ইমতিয়াজ গোছানো স্বভাবের মানুষ। তার ল্যাবরেটরিটাও পরিপাটি করে সাজানো। তাঁবুর গোটানো ফ্লপ পার হয়ে হাতের ডান দিকে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম টু ওয়ে ট্রান্সমিটারটা দেখতে পেল ওরা। বাম দিকে মেঝেতে ডক্টরের বিছানা। তাঁবুর মাঝখানে পেট মোটা একটা চুলোয় আগুন জ্বলছে। পেছন দেয়ালের কাছে ওর বেঞ্চ। ওটার উপর পড়ে থাকা জিনিসটা দৃষ্টি কাড়ল রানার। এই আমার সনিক মিরাকল মিস্টার রানা, গর্বের সঙ্গে বললেন ডক্টর ইমতিয়াজ। বিগ গেম হান্টিং রাইফেলের চেয়ে আকারে বড় হবে না ওটা। স্টকটাও কোনো একটা রাইফেলেরই। তবে ওখানেই শেষ হয়ে গেছে সব সাদৃশ্য। 2.5 ফুট দীর্ঘ ব্যারেলটার ব্যাস 2 ইঞ্চি। ব্যারেলের শেষে ফিট করা হয়েছে পারো প্যারাবোলিক রিফ্লেক্টর। লক্ষ্য স্থির করবার জন্য ওটার গায়ে একটা খাঁজ। স্টকের নিচে প্রায় কাচের মতো স্বচ্ছ একটা প্লাস্টিকের বাক্স। ওটার ভিতরে কয়েকটা প্রিন্টেড সার্কিট বোর্ড, ইলেকট্রিক কম্পোনেন্ট ও সরু তারের কয়েল। খেয়াল করলে দেখবেন ওটাতে কোনো ট্রিগার নেই, বললেন ডক্টর ইমতিয়াজ। ট্রিগারের কোনো দরকারও নেই আসলে।
স্টকের এই বাটন টিপলেই প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল সার্কিটগুলো অ্যাক্টিভেটেড হয়। অস্ত্রটার দিক থেকে রানার দিকে তাকালেন ডক্টর। বুঝে নিয়েছে বুঝে নিয়েছেন বাংলাদেশি প্রতিনিধি দলের নেতা। ও আপনি হয়তো জানতে চাইবেন সনিক মিরাকল কিভাবে কাজ করে। খুব সহজ ভাষায় বলছি। মিয়া তানসেনের কথা নিশ্চয় শুনেছেন। সুরের সাহায্যে কাজ ফাটিয়ে দিতে পারতেন তিনি। ঠিকভাবে উপযুক্ত শব্দ তরঙ্গ পাঠাতে পারলে শুধু কাজ কেন, যে কোনো কঠিন পদার্থকেই চুরমার করে দেওয়া সম্ভব, অনেক দূর থেকেও। আল্ট্রাসনিক তরঙ্গ নিয়ে আমার গবেষণায় আমি দেখেছি এমন একটি অস্ত্র তৈরি করা সম্ভব, যেটা দিয়ে ক্যামেরার মতো অটো ডিস্ট্যান্স সেট করা যাবে। যে পদার্থকে ডিসইন্টিগ্রেট করতে চান, অটোমেটিক্যালি তার মলিকিউলার ফরমেশন নির্ধারণ এবং রিফ্লেকশনের মাধ্যমে নিখুঁত। ডক্টর খুক করে কাশল রানা। ভুল লোককে বলছেন আপনি এসব। আমার ব্রেন ওয়েবের অনেক উপর দিয়ে চলে যাচ্ছে তথ্যগুলো। ও আচ্ছা আচ্ছা, আপনি জানতে চান জিনিসটা কাজ করে কিনা, এই তো? মৃদু হাসলেন ডক্টর ইমতিয়াজ। বুঝতে পেরেছেন উলুবনে মুক্ত ছড়াতে যাচ্ছিলেন তিনি। একটা ওভারকোট গায়ে চড়ালেন তিনি। মাথা ঝাঁকিয়ে বললেন, করে আপনার সহকারীকে নিয়ে তৈরি হয়ে আসুন। দেরি না করে রওনা হয়ে যাব আমরা টার্গেট প্র্যাকটিস করতে। তাঁবুতে ফিরে আরও একটা করে সোয়েটার গায়ে দিল রানা ও তারেক মাহমুদ। তারপর আবার বের হলো। খানকে আশপাশে কোথাও দেখতে না পেয়ে আনমনে জিজ্ঞেস করলো রানা, গেল কোথায় লোকটা? দুপুরে দেখলাম ছিপ বসি নিয়ে রোদের দিকে যাচ্ছে, বলল মাহমুদ। রাতে রান্নার জন্যে মাছ ধরতে বোধ হয়। ডক্টর ইসমাইল ইমতিয়াজের টার্গেট রেঞ্জ প্রায় 1 মাইল দূরে। ক্রমে উপরে উঠে যাওয়া অব্যবহৃত পাহাড়ি হাঁটা পথে একটানা 1 ঘন্টা চড়াই ভেঙে 3টে মাঝারি উচ্চতার পাহাড় ডিঙিয়ে চতুর্থ পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে ওখানে পৌঁছাতে হলো ওদের। এসে গেছি। গম্ভীর একটা চওড়া খাদের কিনারায় থেমে বললেন ডক্টর। অল্প অল্প হাঁফাচ্ছেন। কিনারা থেকে সরাসরি অন্তত 800 ফুট নিচে নেমে গেছে খাদের খাড়া দেয়াল। 200 গজ দূরে একই সমান উচ্চতায় খাদের ওদিকের কিনারা। ওখানে বড় ধরনের ভূমিধস হয়েছিল। কিনারা থেকে ঝোপঝাড় বড় বড় গাছ ভেঙে নিয়ে নিচে গড়িয়ে পড়েছে প্রকাণ্ড সব পাথরখণ্ড। দগদগে ঘায়ের মতো ক্ষতবিক্ষত করে দিয়েছে জায়গাটা। ওই দেখুন, ওটা আমার সনিক মিরাকলের কার্যকারিতার জলজান্ত প্রমাণ। আঙুল তুলে ভূমিধসের জায়গাটা দেখালেন ডক্টর ইমতিয়াজ। আমরা নিজেরা একবার অস্ত্রটা পরীক্ষা করে দেখতে চাই ডক্টর, নরম সুরে বলল রানা। তবে বলবার সুরে বুঝিয়ে দিল এছাড়া শুধু লেকচারে সন্তুষ্ট হবে না ও। মাথা দোলালেন ডক্টর। মাফলারটা এক হাতে ভালোমতো পেঁচিয়ে নিলেন গলায়। নিশ্চয়ই দেখবেন মিস্টার রানা। ওদিকের ঢালে ওই গাছটা দেখতে পাচ্ছেন? ওই যে, যেটা মাথায় 2টো শকুন বসে আছে। পাচ্ছি। এবার খেয়াল করে দেখুন। অস্ত্রটা কাঁধে তুললেন ডক্টর ইমতিয়াজ। ডান হাতের কোনোই ভাঁজ করে উপরে উঠিয়ে বুড়ো আঙুলের ডগা দিয়ে চাপ দিলেন স্টকের লাল বাটনে। মনে হলো স্টকের ভিতরে ব্যস্ত হয়ে গুঞ্জন তুলেছে অসংখ্য ভ্রমর। খাদের ওদিক তাকিয়ে গাছটাকে ছিটকে 1000 টুকরো হয়ে যেতে দেখল বিস্মিত রানা ও মাহমুদ। ঘন কালো ধোয়ার কুণ্ডলিটা ছিঁড়ে খুঁড়ে দক্ষিণে ভাসিয়ে নিয়ে গেল জোরালো বাতাস। মিস্টার মাহমুদ, এবার আপনি ধরুন দেখি। ক্যাপ্টেনের হাতে সনিক মিরাকল ধরিয়ে দিলেন ডক্টর ইমতিয়াজ। কপালে জমে ওঠা ঘাম মুছলেন হাতের উল্টো পিঠে। ওই পাথরটায় তাক করুন। দেখতে পাচ্ছেন? ওই যে ওটা, সবচেয়ে বড়টা, যেটার একটা পাশ চ্যাপ্টা। দেখুন লাগাতে পারেন কিনা। রিকয়েল নেই, নিশ্চিন্তে মারুন। নার্ভাস চেহারায় সনিক মিরাকল কাঁধে ঠেকিয়ে লক্ষ্য স্থির করল ক্যাপ্টেন মাহমুদ। তারপর ডক্টরের মতো করে চাপ দিল লাল বোতামে। গুঞ্জন উঠল স্টকের ভিতর। এবারের বিস্ফোরণের আওয়াজটা হলো আগের চেয়ে অনেক তীক্ষ্ণ, অনেক জোরালো। চারটে
4টে অসমান খণ্ডে ভেঙে টুকরো হয়ে গেল নিরেট বোল্ডার। রানার দিকে তাকালেন ডক্টর ইমতিয়াজ। এবার আপনি মিস্টার রানা নিজে ব্যবহার করে দেখুন এই মিরাকলের ক্ষমতা কতখানি। আপনার সঙ্গীর চেয়ে আপনি নিশ্চয় লক্ষ্যভেদে আরও দক্ষ। কাজেই কঠিন টার্গেটই দিচ্ছি। ওই দূরের টিলার চূড়ায় একটা মরা গাছ দেখতে পাচ্ছেন? পারবেন ওটা উড়িয়ে দিতে? চেষ্টা করে দেখতে পারি। ক্যাপ্টেন মাহমুদের হাত থেকে অস্ত্রটা নিয়ে কাঁধে তুলল রানা। ওভারকোটের পকেটে দুহাত ভরে নিশ্চিন্ত চেহারায় দূরের গাছটার দিকে তাকালেন ডক্টর ইমতিয়াজ। বাটন স্পর্শ করল রানা, আবার সেই গুঞ্জন উঠল। তার পরপরই টুকরো টুকরো হয়ে নানা দিকে ছিটকে গেল দূরের ওই গাছ। বিস্ফোরণের আওয়াজটা এসে পৌঁছল 1.5 সেকেন্ড পর। সন্তুষ্ট? কৌতুক ভরে রানার চোখে তাকালেন প্রতিভাবান বিজ্ঞানী। চলুন ফেরা যাক, মনে হচ্ছে বৃষ্টি আসবে। রানার হাত থেকে অস্ত্রটা নিয়ে নিলেন তিনি। তারপর বললেন, ফেরার আগে একটা কাজ বাকি রয়ে গেছে। কয়েক পা সরে পাহাড়ের মাথার খাদের ধারে পড়ে থাকা পাথরগুলোর কাছে থামলেন ডক্টর ইমতিয়াজ। দুহাতে শক্ত করে ব্যারেলটা ধরে মাথার উপর তুলে ফেললেন সনিক মিরাকল। তারপর রানা কিংবা তারেক বাধা দেওয়ার আগেই গায়ের জোরে নামিয়ে আনলেন ওটা পাথরগুলোর উপর। ফিরে গেল প্লাস্টিকের বাক্স। ওটার ভিতর থেকে খসে খাদের মধ্যে গিয়ে পড়ল ভাঙা ট্রানজিস্টর, ক্যাপাসিটর ও অসংখ্য ইলেকট্রনিক সার্কিট ও যন্ত্রাংশ। আরও কয়েকবার আশ্রয় অস্ত্রটাকে ভাঙাচোরা ধাতব নল ও কাঠের জলজাল বানিয়ে ফেললেন ভদ্রলোক। যখন বুঝলেন ওটা আর কারো কোনো কাজে আসবে না, তখন ছুঁড়ে ফেলে দিলেন খাদের ভিতর। চোখের পলকে নিচের দিকে রওনা হয়ে গেল সনিক মিরাকলের ধ্বংসাবশেষ। একটু পর শক্ত কিছুর উপর ওটার পতনের আওয়াজ ভেসে এলো আবছাভাবে। কেন ডক্টর? নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো রানা। ফিরে চলুন, তারপর বলবো। ঘুরে দাঁড়ালেন ডক্টর ইমতিয়াজ। গম্ভীর চেহারায় রওনা হয়ে গেলেন ফিরতি পথে। ঝমঝম করে বৃষ্টি নামলো আকাশ ভেঙে। বাড়ল বাতাসের জোর। রানার পাশে হাঁটতে হাঁটতে ক্যাপ্টেন মাহমুদ বলল, পাগল নাকি লোকটা? জবাব দিল না রানা। ওরা তাঁবুতে ফিরে পোশাক পাল্টানোর 15 মিনিট পর নড়ে উঠল তাঁবুর ফ্ল্যাপ। ভিতরে ঢুকলেন ডক্টর ইসমাইল ইমতিয়াজ। বসুন, তাকে নিজের বিছানাটা দেখালো রানা। মাথা নাড়লেন ডক্টর। বসবো না, আলাপটা সেরে ফেলতে এলাম। বলুন। আমি কি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় পাচ্ছি? রানার চোখে তাকালেন ডক্টর ইমতিয়াজ। রানা চুপ করে থাকায় আবার বললেন, অত্যাধুনিক একটা ল্যাবরেটরি দিতে হবে আমাকে, সেই সঙ্গে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা। বদলে আপনাদের হাতে তুলে দেব আমি সনিক মিরাকল তৈরির নকশা। চুপচাপ কিছুক্ষণ চিন্তা করলো রানা। তারপর বলল, আমাদের দেশে একটা মাত্র ল্যাবরেটরি আছে, যেটাতে আধুনিক সব রকম ইকুইপমেন্ট পাবেন আপনি। তবে ওখানে যিনি গবেষণা করেন তাকে কাজ করতে হয় কড়া নিরাপত্তা ও প্রহরার মধ্যে, ল্যাবরেটরির সমস্ত নিয়ম মেনে। ওখানে অ্যারোনটিক্সের উপর রিসার্চ করছেন? কোনো আপত্তি নেই আমার। অ্যারোনটিক্যাল সেক্টরেও কিছু কাজ করব আমি। আমার যে কোনো আবিষ্কার নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আপনারা। কথা দিতে পারি, কোনো আপত্তি করব না। ডক্টর নাদিরার নাম শুনেছেন? জিজ্ঞেস করল রানা। জবাবের অপেক্ষা না করে নিজেই বলল, চীনের কাছ থেকে উপহার পাওয়া 2টো ইগল ফাইটার জেট নিয়ে আমাদের একমাত্র টপ প্রায়োরিটি সিক্রেট ল্যাবরেটরিতে গবেষণা করছেন তিনি। আপনি নিজেও হয়তো আগ্রহী হবেন তার কাজে। দুরন্ত ইগল প্রজেক্টে আপনার মতো প্রতিভাবান বিজ্ঞানীকে পেলে বোধহয় কৃতজ্ঞ বোধ করবে আমাদের সরকার। একটু দ্বিধায় ভুগলেন ডক্টর ইমতিয়াজ। বুড়ো কুচকে বললেন, নামটা চেনা চেনা লাগছে। একটা গুজব কানে এসেছে বটে আমার। বাংলাদেশ নাকি চীনের সহযোগিতায় একটা সুপার ফাইটার জেট তৈরি করেছে। ডক্টর নাদিরা বোধহয় ওগুলোর ডেভেলপমেন্ট ও ইমপ্রুভমেন্ট নিয়েই কাজ করছেন। ল্যাবরেটরি শেয়ার করতে ভালো লাগবে না, তবে এর চেয়ে অনেক কঠিন শর্তেও রাজি না হয়ে আসলে উপায় নেই আমার। পালাতে পালাতে পেরেশান হয়ে গেছি আমি। আপনি চান আমরা আপনাকে নিয়ে যাই আমাদের দেশে, বলল ক্যাপ্টেন মাহমুদ। আর সেজন্যই নষ্ট করে ফেললেন আপনার সনিক মিরাকল? হ্যাঁ। নিজের মাথায় টোকা দিলেন ডক্টর ইমতিয়াজ। ওটার ডিজাইন আছে শুধু এখানে।
আমাকে রাজনৈতিক আশ্রয় আর নিজের ইচ্ছেমতো গবেষণার সুযোগ দেবার বদলে ডিজাইনটা পেতে পারে বাংলাদেশ। ভালো মতো না ভেবে ঝটপট এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, বলল রানা। বসের সঙ্গে যোগাযোগ করব। আশা করি কালকেই জানতে পারবেন আমাদের সিদ্ধান্ত। মাথা দোলালেন ডক্টর ইমতিয়াজ। বেশ, বহু পথ হেঁটেছি আমি। ক্লান্ত ভঙ্গিতে ঘুরে দাঁড়ালেন তিনি। মনে হলো হঠাৎ করেই যেন রিক্ত নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁবু থেকে বেরিয়ে যাবার আগে বললেন, আমাকে আমার ল্যাবরেটরিতেই পাবেন। সিদ্ধান্ত যাই হয় কাল দুপুরের আগে আপনাকে জানিয়ে দেব আমি, পিছন থেকে বলল রানা। কেটে গেল বাদল ঝরা সন্ধ্যা। নামলো নিকশ কালো রাতের আধার। এখনো ঝরঝর ঝরছে বাড়িধারা। পরদিন ভোরে ঘুম থেকে উঠে অস্থির বোধ করলো ক্যাপ্টেন মাহমুদ। বারবার ভাবলো মাসুদ ভাইকে ডেকে তোলে, কিন্তু এত গভীর ঘুম থেকে তুলতে শেষ পর্যন্ত ইচ্ছে হলো না। হঠাৎ এত ঘুম কেন ভেবে একটু অবাকই লাগলো। দুপুরের আগে অবশেষে গভীর ঘুম থেকে জাগলো রানা। শুয়ে থেকেই হাই তুলে আড়মোড়া ভাঙলো। বিড়বিড় করে বলল, মরে গেছি বাবারে। আর মুড়মুড়ি ব্যায়ামে ধরেছে আমাকে। সারা শরীর টিস টিস করছে ব্যথায়। আস্তে আস্তে উঠে বসলো শক্ত মেঝেতে। চোখ পিট পিট করে দেখলো ক্যাপ্টেন মাহমুদকে। তারপর ঘুম জড়ানো স্বরে বলল, আলতাফকে রেডিও করে বলো এসে নিয়ে যাক আমাদেরকে এখান থেকে। হ্যাবারস্যাক খুলে খুদে ট্রান্সমিটার বের করলো ক্যাপ্টেন মাহমুদ। সঙ্গে নিশ্চয় ডক্টর ইমতিয়াজকেও নিচ্ছি আমরা। আড়ষ্ট ভঙ্গিতে মাথা দোলালো রানা। সেটাই তো আমাদের মিশন, তাই না? 3। পরদিন সকাল 9:30। বসের ডাক পাওয়ার জন্য নিজের অফিস কামরায় তারেক মাহমুদকে নিয়ে অপেক্ষা করছে রানা। একটু আগে 2 কাপ কফি রেখে গেছে রানার সেক্রেটারি মিথিলা। কফির কাপ মৃদু চুমুক দিয়ে টেবিলের ওদিকে বসা ক্যাপ্টেনের দিকে মেজর জেনারেলের ভঙ্গিতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রানা। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, দোয়া দরুদ যা জানো পড়তে থাকো মাহমুদ। একটু পরেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে তোমাকে। কফির কাপটায় তৃতীয় চুমুক দিতে যাচ্ছিল রানা। খ্যানখ্যানে সুরে বেজে উঠল ইন্টারকম। একটা বাটন টিপে স্পিকার অন করলো। ইলোরার কণ্ঠ ভেসে এলো। তাগাদার ভঙ্গিতে বলল সে, মাসুদ রানা, ক্যাপ্টেন মাহমুদকে সঙ্গে নিয়ে এখনই তোমাকে দেখা করতে বলেছেন বস। ইমিডিয়েটলি। ও বস, হাসি ফুটল রানার ঠোঁটে। মধু ঝরানো কণ্ঠে বলল, তোমার আর্জেন্সি দেখে আমি ভেবেছিলাম ডাকছো তুমি। সাবধান, নিচু কণ্ঠে বলল ইলোরা। বসের লাইন কিন্তু খোলা। হেসে উঠল রানা। ওসব চাপাবাজি রাখো তো সুন্দরী। আগে বলো, আজ রাতে কোথায় আমরা একসঙ্গে ডিনার? ডিনারের অনেক দেরি আছে। ভারী গম্ভীর কণ্ঠ ভেসে এলো ইন্টারকমে। আতকে উঠল রানা। লাফিয়ে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। কাপ থেকে ছলকে টেবিলের উপর পড়ল কফি। আপাতত এসো, হাতের কাজটা সেরে নেওয়া যাক, বলেই খটাস করে রিসিভার নামিয়ে রাখলেন রাহাত খান। খিলখিল করে হেসে উঠল মিথিলা। হাস্যরত সেক্রেটারির দিকে ভুরু কুচকে কটমট করে তাকিয়ে 3 সেকেন্ড ওকে ছাই বানিয়ে দিল রানা। তারপর তারেক মাহমুদকে ইশারা করে বেরিয়ে পড়ল নিজের অফিস কামরা থেকে। কফি ফেলেই ছুটল ওরা লিফটের দিকে। ইলোরার কৌতুকপূর্ণ তির্যক দৃষ্টি গায়ে না মেখে মেজর জেনারেলের দরজার সামনে গিয়ে দাঁড়ালো রানা। টাইয়ের নট ঠিক করে নিয়ে দুবার টোকা দিল দরজায়। কামিন। ভেসে এলো পরিচিত গরু গম্ভীর কণ্ঠ। রানার পিছু নিয়ে ঢুকলো তারেক মাহমুদ, মুখটা শুকনো। বসো। সিগার তাক করে চেয়ার দেখালেন রাহাত খান। ওরা বসতেই রানার দিকে তাকালেন। ডক্টর ইমতিয়াজকে ছেড়ে এসেছো কোথায়? কুমিল্লা ক্যান্টনমেন্টে স্যার, জবাব দিল রানা। আমাদের তুহিন আর রূপম তার দায়িত্ব বুঝে নিয়েছে। বডিগার্ডকে ওই দুর্গম এলাকায় ফেলে আসতে গড়িমসি করেনি ডক্টর? সামান্যই। যুক্তিবাদী মানুষ স্যার। বডিগার্ড লোকটা হরিণ শিকার করতে বেরিয়ে গেছে। কখন ফিরবে তার ঠিক নেই। এদিকে সি প্লেন হাজির। ভারতীয় এলাকায় তার অপেক্ষায় অনির্দিষ্ট সময় বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এসব বিবেচনা করে অখুশি হলেও
ওর জন্য একটা চিঠি লিখে রেখে রওনা হয়ে গেছেন। সিগারেট ধোঁয়া ছেড়ে মুখটা আড়াল করলেন ক্যাপ মেজর জেনারেল মাহমুদ। রিপোর্ট লেখা হয়েছে তোমার? জি স্যার। তাহলে মাহমুদ, রিপোর্টে যা লিখেছ সংক্ষেপে তা মুখে শোনাও আগে। নড়ে চড়ে বসল ক্যাপ্টেন। আমাদের পুরো অ্যাসাইনমেন্ট পরিকল্পনা মাফিক এগিয়েছে স্যার, সন্তোষীর সঙ্গে বলল সে। অ্যাসাইনমেন্টে টোটালি সাকসেসফুল স্যার। সোনিক মিরাকলটা অবশ্য সঙ্গে করে আনতে পারিনি আমরা, তবে ডক্টর ইমতিয়াজ যেহেতু ওটার নারী নক্ষত্র জানেন, কাজেই বড় কোনো ক্ষতি হয়নি। শীঘ্রই আমরা আরেকটা সোনিক মিরাকল, ওটা যে কেউ বানাতে পারে। উৎসাহী তরুণকে থামিয়ে দিলেন নিরাসক্ত রাহাত খান। স্যার? চোখ বড় বড় করে একবার রাহাত খান, আরেকবার রানাকে দেখল ক্যাপ্টেন মাহমুদ। কিন্তু ওরকম একটা অস্ত্র? রানার দিক থেকে তারেকের দিকে সিগার তাক করলেন মেজর জেনারেল। রানা, ওকে বলো ওটা কি। তুমি একটা খেলনা দেখেছ মাহমুদ, বলল রানা। খেলনাটা গুঞ্জন তোলে আর গাছ বা পাথর বিস্ফোরিত হয়। তুমি একবারও খেয়াল করনি কোথায় আমরা লক্ষ্য স্থির করব সেটা ঠিক করে দিচ্ছিল স্বয়ং ইসমাইল ইমতিয়াজ। গোটা ব্যাপারটা ছিল একটা পাকিস্তানি ধাপ্পাবাজি। জি জি, ধাপ্পাবাজির খেলায় ওর বেঁধে দেয়া নিয়মে না খেললে তুমিও ধরতে পারতে, বলল রানা। যখন আমার পালা এলো, মরা গাছটায় তাক করতে বলল আমাকে, মনে আছে? মাহমুদ মাথা ঝাঁকা নয় বলে চলল রানা। ওই গাছ থেকে 50 গজ দূরে ফাঁকা জায়গায় তাক করলাম আমি। তাকে ফলাফ তাতে ফলাফল পাল্টায়নি, ঠিকই ছিন্নভিন্ন হয়ে গেছে গাছটা। বার কয়েক হা করে আবার মুখ বন্ধ করলো ক্যাপ্টেন মাহমুদ। কথা বলতে পারল না, তারপর ভাষা ফিরে পেল। কিন্তু ডিনামাইট, এক কথায় জবাব দিল রানা। আর সেজন্যই এমন একটা দিন বেঁচেছিল লোকটা, যখন আমাদের দিক থেকে টার্গেটের দিকে বইবে বাতাস, নইলে ধোয়ার গন্ধ নাকে আসতো। ওর জালিয়াতি ধরে ফেললাম আমরা। আরও দেখো, নিজেদের পছন্দ মতো কোনো টার্গেট বেছে নিয়ে আমরা একটা দুটো গুলি করার আবদার যাতে না করতে পারি, সেজন্যে ডেমনস্ট্রেশন হয়ে যেতেই তাড়াতাড়ি ভেঙে ফেলেছিল ও খেলনাটা। ভালো মতো পরীক্ষা করে দেখার সুযোগ রাখেনি। বৃষ্টির সুতোয় আমাদের নিয়ে ফিরতি পথ ধরেছিল ঝটপট। রানা চুপ করে যাওয়ার পরও কিছু বললেন না রাহাত খান। ইতস্তত করে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন মাহমুদ, যা বললেন সেসব কি অনুমান নাকি প্রমাণও আছে এসবের মাসুদ ভাই? প্রমাণ আছে, বলল রানা। রাতে তুমি যখন ঘুমিয়ে পড়লে, চড়াই উতরাই ভেঙে আমি ফিরে গিয়েছিলাম ওই খাদের ধারে। খাদ পার হয়ে টার্গেটগুলোর গোড়া থেকে প্রমাণ সংগ্রহ করেছি। ওখানে একজনের সঙ্গে দেখা করে ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। সেজন্যই গতকাল ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমার। সংগ্রহ করা নমুনাগুলো আমাদের ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ফুলার্স আর্থ আর মোম মাখানো কাগজ পাওয়া গেছে ওগুলোতে। ফুলার্স আর্থ 3 ভাগ নাইট্রোগ্লিসারিনের সঙ্গে 1 ভাগ ফুলার্স আর্থ দেয়া হয় এ ধরনের ডিনামাইটে। মিশ্রণটাকে একসঙ্গে রাখতে মুড়ে রাখা হয় মোম মাখানো কাগজ দিয়ে। সিগারেট টান দিয়ে ওটা নিভে গেছে দেখে আস্টেটে নামিয়ে রাখলেন মেজর জেনারেল রাহাত খান। তারপর জিজ্ঞেস করলেন, ঠিক সময়ে ওগুলো ফাটালো কি করে ওই নকল ইসমাইল ইমতিয়াজ? ও ফাটায়নি স্যার, ও শুধু ইশারা দিয়েছে। নিজে যখন লক্ষ্য স্থির করলো, তার আগে মাফলার ঠিক করেছিল। তারেকের বেলায় কপাল থেকে ঘাম মুছেছিল, আর আমার বেলায় ওভারকোটের পকেটে পুড়ে দিয়েছিল 2 হাত। খাদের ওদিকের পারে ফিল্ড গ্লাস নিয়ে লুকিয়ে বসেছিল তার সহকারী গাফফার। ইশারা অনুযায়ী নির্দিষ্ট ডেটোনেটর অ্যাক্টিভেট করেছে সে। বিস্ময় কাটিয়ে উঠে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন মাহমুদ, আপনি কি শিওর না আন্দাজ করছেন? মাসুদ ভাই, শিওর। রাতে ওখানে গাফফার খানের ক্যাম্পে গিয়েছিলাম আমি। কপাল ভালো যে বেঁচে ফিরতে পেরেছেন, অস্ফুট স্বরে বলল তরুণ ক্যাপ্টেন। লোকটার হাতের টিপ সাংঘাতিক। ওর কথাটা শুনতে পেয়ে রানা বলল, সত্যি হাতের টিপ খারাপ ছিল না লোকটার। রানার মুখে ছিল শুনে একটু থমকে গেল ক্যাপ্টেন মাহমুদ। তার মানে বদমাসটা খতম। সামনে নিয়ে জিজ্ঞেস করলো সে, এত সব কেন করলো ওরা মাসুদ ভাই?
আসাম থেকে নকল বিজ্ঞানী নিয়ে ফেরত আসবার আগেই ওই প্রশ্নের জবাবটা বুঝে ফেলা উচিত ছিল তোমার, গম্ভীর চেহারায় বললেন রাহাত খান। কিন্তু আমাদেরকে ডক্টরের যে ডসিয়ে দেখানো হয়েছে তাতে সাদা ছবি আর ওই লোকের চেহারা তো একদম একই রকম স্যার, বিড়বিড় করলো মাহমুদ। ট্রু কফি, বলল রানা। কিন্তু নিখুঁত প্লাস্টিক সার্জারিতেও সূক্ষ্ম একটা দাগ থেকে যায়। ওই লোকটার মুখের বাম পাশেও ওরকম একটা চুলের মতো সরু দাগ ছিল। ইসমাইল ইমতিয়াজ দুনিয়ার অন্যতম সেরা একজন ফিজিসিস্ট। কয়েক মাস আগে নিখোঁজ হয়ে গেছেন তিনি, অথচ তাকে জোরে সোরে খুঁজছে না পাকিস্তান সরকার। এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? বিজ্ঞানীকে উদ্ধারের ব্যাপারে পাকিস্তানি ইন্টেলিজেন্সের সেরকম কোনো তৎপরতার খবর আসেনি আমাদের কাছে। ওরকম কোনো তথ্য পাওয়া গেলে ব্রিফিংয়ের সময় সার উল্লেখ করতেন। এ থেকে আমি ধরে নিই আসল বিজ্ঞানী পালাননি। তাহলে ওই লোকটাকে কার প্রতিনিধিত্ব করছে ও? লোকটার তাঁবুতে আমরা যখন ঢুকলাম তখন একটা আমেরিকান ট্রান্সমিটার দেখেছিলাম, তুমি খেয়াল করেছিলে? ওটাই বলে দিচ্ছে লোকটার আসল পরিচয়। ঠিক। ঘন ঘন কয়েকটা ঢোক গেল ক্যাপ্টেন মাহমুদ। সিআইএ। চট করে রাহাত খানের দিকে তাকালো সে। স্যার, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? করো। আমাদের ফ্রিকোয়েন্সি তো জেনে গেছে ওরা, এই কদিনে যত গোপন তথ্য। হাসির সূক্ষ্ম রেখা দেখা দিয়ে মিলিয়ে গেল মেজর জেনারেলের ঠোঁট থেকে। যখন বিজ্ঞানীকে ফ্রিকোয়েন্সি জানানো হয় তারপর থেকেই আমাদের ওই ফ্রিকোয়েন্সি ফ্রিজ করে রাখা হয়েছে। তাকালেন তিনি রানার দিকে। গো অন রানা। নকল বিজ্ঞানী বলেছিল পার্টসগুলো তৈরি করতে হবে অত্যাধুনিক গবেষণাগারে, তার ব্যক্তিগত তত্ত্বাবধানে। রাজনৈতিক আশ্রয় ও গবেষণার সুযোগ চেয়েছিল সে। আসলে চেয়েছিল আমাদের টপ সিকিউরিটি গবেষণাগারে ঢুকতে। অ্যারনটিক্যাল সেক্টরেও কাজ করতে চায় জানিয়ে আমাকে খেলিয়ে তুলতে চাইল নকল ডক্টর ইমতিয়াজ। আমিও টোপ ফেললাম, বললাম ডক্টর নাদিরার সঙ্গে দুরন্ত ইগল প্রজেক্টে হয়তো রিসার্চ করতে পারবে সে। গরিমসির ভাব করে টোপটা গিলল। দুরন্ত ইগলের ব্যাপারে চীনের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না সিআইএ। কাজে নজর দিয়েছিল ওরা আমাদের উপর। হয়তো ধরে নিয়েছিল তৃতীয় বিশ্বের গরিব এই দেশটা থেকে গোপন তথ্য সংগ্রহ করা সহজ হবে। আমরা যখন টের পেতাম বিস্ময়কর অস্ত্র সনিক মিরাকল আসলে ভুয়া, ততক্ষণে আমেরিকার দালাল নকল ইসমাইল ইমতিয়াজ চলে যেত ধরা ছোঁয়ার বাইরে। অ্যাক্সেস কোড জেনে নিয়ে ল্যাবরেটরির কম্পিউটার টার্মিনালে বসতে পারলে ডিভিডিতে গোপন গবেষণার যাবতীয় তথ্য রাইট করে নিয়ে সরে পড়ার প্ল্যান ছিল। তার পালানোর ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছিল নিশ্চয়। টপ প্রায়োরিটি রিসার্চ ল্যাবরেটরির সিকিউরিটি সিস্টেম নতুন করে ঢেলে সাজাচ্ছেন আমাদের বিশেষজ্ঞরা। আমরা আশা করছি সিকিউরিটি ফ্লোর ব্যাপারে শীঘ্রই মুখ খুলবেন নকল বিজ্ঞানী। জানা যাবে কিভাবে কি করার ইচ্ছে ছিল তার। এরই মধ্যে সিআইএর প্ল্যান্টিং সম্বন্ধে মুখ খুলেছে লোকটা। জানা গেছে পাকিস্তানি সামরিক সরকার আমেরিকার সুনজরে থাকতে সিআইএর কথায় নেচেছে। পত্রিকার খবর, গাড়ি বোমা, আত্মঘাতী বোমা সব ভুয়া। রানা চুপ করে যাওয়ার পর নীরবতা নামল বিসিআই চিফের অফিসে। মাঘের শীতেও দরদর করে ঘামছে তারেক মাহমুদ। বার কয়েক ঢোক গেল। পরিষ্কার বুঝতে পারছে ওকে নেওয়া হবে না বিসিআইয়ে। জীবনের প্রথম অ্যাসাইনমেন্টে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। লজ্জায় মাটিতে মিশে গেল ছেলেটা। মুখ নিচু করে কোলের উপর ফেলে রাখা হাতের দিকে চেয়ে বসে থাকলো চুপচাপ। তুমি এসো তারেক, জলদ গম্ভীর স্বরে বললেন রাহাত খান। চমকে উঠে দাঁড়ালো তরুণ ক্যাপ্টেন। বুকের কাছে ঝুলে পড়েছে মাথা। সালাম দিয়ে স্থলিত পায়ে বেরিয়ে চলে গেল। রানার দিকে তাকালেন বিসিআই চিফ। ওয়েল রানা, হোয়াট অ্যাবাউট হিম? ওকে দিয়ে হবে স্যার, নির্দ্বিধায় বলল রানা। সাহস আছে ওর, দেশপ্রেমেরও কমতি নেই, বাকিটুকু ঠিকই শিখে নেবে। আচ্ছা, চিঠি পরে যাবে, তবে যেরকম ভেঙে পড়েছে ওর পরীক্ষার ফলাফল
আনঅফিসিয়ালি ওকে জানিয়ে দিতে পারো তুমি। পাশ থেকে মোটা একটা ফাইল টেনে নিলেন রাহাত খান, মনোনিবেশ করলেন ওতে। এর মানে, এবার বিদায় হও বাছা, আমার কাজ আছে। নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রানা, পা টিপে বেরিয়ে এলো বুড়ো রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা থেকে। দরজাটা ভিড়িয়ে দেওয়ার আগে কানে এলো মৃদুকণ্ঠে বললেন ওর পিতৃসম ব্যক্তিটি, ইট ইউজ এ গুড জব মাই বয়। থ্যাংক ইউ স্যার, বলে দরজা বন্ধ করে দিল রানা। কট্টর বুড়োর প্রশংসা পেয়ে আনন্দে বুকটা ভরে গেছে ওর। সমাপ্ত।